জাতিগত বাঙালি হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই আমরা অলস। অন্যের কারুকার্য, শিল্প, সত্তা, বুদ্ধি নিজের মতো করে একটু বদলে একটা অন্যরকম অবতার আমরা নিয়ে আসি। এই দেখেন, কেস মার্কেটেও ব্যাপারটা একদমই সেম। ব্যাপারটা হচ্ছে যে ফিশ ট্যাঙ্ক বা অ্যাকুরিয়াম আমরা সবাই কপি করি, কিন্তু সমস্যাটা সেখানেই হয় যখন অধিক লাভের অধিক লোভে আপনার আমার ধার করা টাকায় নিজেদের সিস্টেমে একটা চিপ ব্যাড মেটেরিয়ালের একটা কেস আমরা নিয়ে আসি। এত কিছু স্যাক্রিফাইস করার পরেও গুনতে হয় বিশাল অঙ্কের টাকা, কিন্তু সেই টাকা আর কেসের যে অদৃশ্য রিটার্ন সেটা কখনোই ইকুয়াল ব্যালেন্স করে না। ফিশ ট্যাঙ্কে রিভিউ করতে করতে আরেকটা ফিশ ট্যাঙ্ক মোনার্ক অ্যাকুয়া X7 নিয়ে আমার ডিসঅ্যাপয়েন্ট জানাতে পুরো ভিডিও দেখার আহ্বান করছি। আমি তালহা, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এবারে এই কেসের কম্পিটিটর অ্যানালাইসিস। শুরুতে বেশ ভালো দাম থাকলেও বর্তমানে 7টা ফ্যান সহ এই কেসের বর্তমান বাজার মূল্য সাদাটার জন্য 10,000 এবং কালোটা 10,500। সিমিলার প্রাইস রেঞ্জে NZXT H5 Flow 2024, MSI MPG 110R, কুলার মাস্টার TD500 মেশ, ডিপকুল CJ580, পিসি পাওয়ার আইসল্যান্ড এজ, জিগমাটেক এন্ডরফিন ভার্সন 2, ডিপকুল CH560 ডিজিটালের মতো হয়তো আরো কিছু ব্র্যান্ডেড কেস আপনি বাজারে পেয়ে যাবেন। তবে ওগুলো রেখে আপনি মোনার্ক নিবেন কিনা সেটা সম্পূর্ণই আপনার ডিসিশন। এবারে এই কেসের আনবক্সিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। অন্যান্য সব কেসের আনবক্সে কার্টুন বক্স একটা থাকলেও এই কেসের সাথে আসে দুইটা। প্রথম কার্টুন খুলে দেখবেন ভিতরে আরেকটা কার্টুন বক্স। ওটা খুলে ফেলার পর দেখবেন শুরুতে একটা অ্যাক্সেসরিজের বক্স, যেখানে রিমোট কন্ট্রোল, কিছু স্ক্রু, একটা স্ক্রু ড্রাইভার, কেবলটাই আর সাথে আরো কিছু ভিআইপি কেবলটাই আছে, আর আছে একটা রেডিও ফ্রিকোয়েন্ট মোলেক্স অ্যাডাপ্টার। স্ক্রু ড্রাইভার কেন সেটা নিয়ে পরে বলবনি। আর ফোমগুলো খুলে ফেলার পর প্লাস্টিকটা খুলে ফেললে কেসটা পেয়ে যাবেন। কেসের সাথে বিশাল ভাবে কিছু প্লাস্টিক র্যাপ করা আছে। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা ব্লেড দিয়ে র্যাপগুলো খুলে ফেলি, অ্যাকচুয়ালি কেটে ফেলি। সো এরপরে দ্য কেস ইটসেলফ। এবারে এই কেসের আউটলুক ইন্সপেকশন। কেসটা যেহেতু দেশি, সো ইউনিক কোনো ডিজাইন থাকবে সেটা ভাবা ভুল। লিয়ানলি O11 ভিশনের মতো দেখতে কেসটা কপিরাইট থেকে বাঁচার জন্য হয়তো টপ গ্লাসটা কার্ভ শেপের, সাইডের গ্লাসটা সুইভেল। গ্লাস টানার জন্য ছোট পাতলা একটা ফিতার টুকরা রয়েছে, যেটা ওভার দ্য টাইম থাকবে না বলে আমার বিশ্বাস। বটমে একটা খেলনা ম্যাগনেটের চেয়েও ছোট ম্যাগনেটের সাপোর্টে লেগে থাকে এই সুইভেল গ্লাসটা। কেসের সামনে থেকে শুরু করে টপ পোর্শন পর্যন্ত কাঠের প্যানেল রয়েছে সাইডে। এই কাঠগুলো যে আসলে অ্যাকচুয়াল কাঠ না সেটা আমি শিওর না এটা কি ব্যাম্বু উড নাকি জেনেটিক্যালি মডিফাইড কোনো সাবস্ট্যান্স, যেটার আবার টপে লাস্টের দিকে একটুখানি ভাঙা ভাঙা অবস্থা, হালকা একটু উঠেও গেছে। সামনে থেকে টপ পর্যন্ত যে গ্লাস রয়েছে সেটা টোটালে একটা সিঙ্গেল কার্ভ গ্লাস। টপে থাকা দুইটা থাম স্ক্রু আর কেসের ভিতরে নিচে থাকা দুইটা পিএসসি স্ক্রু এর সাপোর্টে এটা জায়গায় বসে থাকে। এই গ্লাসটা আমার কাছে ভালো লাগে নাই। টেম্পার্ড গ্লাস ক্লেম করলেও আমার কাছে দেশে অ্যাভেলেবল লোকাল গ্রিন টিন্টেড গ্লাস ছাড়া আর কিছু মনে হয়নি। সোজা কথায় কপি পেস্ট ডিজাইন, যদিও এই ডিজাইনের বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নেই। এবারে এই কেসের ফিজিক্যাল স্পেসিফিকেশন। 11 কেজি 720 গ্রাম ওজনের এই কেসের বেশিরভাগ ওজন কেসের মেটাল পার্টগুলোর। গ্লাস যেই পাতলা, এই ওজনে কতটুকু কন্ট্রিবিউট করেছে সেটা হিসাব করাও যেতে পারে। দৈর্ঘ্যে 460 মিলিমিটার, প্রস্থে 285 মিলিমিটার ও লম্বায় 490 মিলিমিটার। সো আমার জন্য বেশ বড়সড় একটা কেস। কেসের পেছনের পার্টটা খুলতে গেলেই দেখবেন আপনার এক গাদা স্ক্রু খুলতে হচ্ছে, সেই জন্যই স্ক্রু ড্রাইভার সাথে দেওয়া আর কি। এর প্রত্যেকটা স্ক্রু জং ধরা, ভেতরের খাঁজগুলো মিশে গেছে কিছুটা। খোলা সোজা কথায় অনেক প্যারা। প্যাকেজ অবস্থায় কেন এমন রাস্টি স্ক্রু সেটা যারা পাঠিয়েছেন তারাই ভালো জানেন। স্টোরেজের জন্য কেসের পেছনে উপরের দিকে দুটো স্ক্রু ইন ড্রাইভ বে রয়েছে। নিচে পাওয়ার সাপ্লাইয়ের প্লেসমেন্ট যেখানে, সেখানে পাওয়ার সাপ্লাইকে ইমোশনাল সাপোর্টের জন্য একটা প্লেট রয়েছে। আর একটু পাশে গেলে 7টা এক্সপেনশন স্লট। স্ক্রু এর যে গ্যাঞ্জামের কথা বললাম সেটা সুইভেল গ্লাস প্যানেলেও রয়েছে। বিল্ডের জন্য খোলার সময় স্ক্রুগুলোর অবস্থা বেশ খারাপ ছিল। সিমিলার রাস্টি ছিল বড় গ্লাসটার ভেতরের নিচের দিকে
দিকের স্ক্রু গুলোতেও। এই নিচের স্ক্রু আর সাইড গ্লাস প্যানেলের স্ক্রু দুইটারই পজিশন খুব খারাপ জায়গায়। বিল্ড করতে গেলে খোলা মাস্ট, কিন্তু খুলতে গিয়ে স্ক্রু ড্রাইভার যদি একটু এদিক সেদিক হয়ে চাপ লেগে গ্লাস আমার মনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সরি বলো সেটার জোড়া লাগবে না। গ্লাস ভেঙে যাওয়ার আগেই হয়তো দেখবেন মেইন গ্লাসের সামনে MIT অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর লোগো। সো কেস কেনা থাকলে আপনার ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট নিতে ভুলবেন না, ডেফিনেটলি একটা BSc সার্টিফিকেট ভাই। কেসের পেছনের প্যানেলের সাথে এমনিতে দুইটা ডাস্ট ফিল্টার ও কেসের বটমে ভিতরে একটা ডাস্ট ফিল্টার। বটমে ভিতরে বলতে নিচে যে ফ্যানগুলো লাগানো ওগুলো একটা প্লেটের উপরে ইনস্টলড। সো এই প্লেটটা খুলতেও আরো এক গাদা স্ক্রু খুলতে হয়। এই স্ক্রুগুলো খুলে ফেললে প্লেটটা ডিটাচেবল, আর এর ভিতরে হচ্ছে সেই নিচের ডাস্ট ফিল্টারটা। এবারে এই কেসের মাদারবোর্ড সাপোর্ট। ম্যাক্স ATX মাদারবোর্ড সাপোর্ট আছে এই কেসের। এর নিচের সাইজের বোর্ড বসে যাবে ফর শিওর। একটা কনফিউজিং জিনিস যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে মাঝের এই ডিভাইডার প্যানেলে BTF মাদারবোর্ডের জন্য যেমন কাট আউট থাকে অমন কাট আউট রয়েছে, কিন্তু সেই কাটগুলো BTF বোর্ডের পোর্ট গুলোর বরাবর না, উপর নিচে আছে একটু। প্রথম দেখায় যখন দেখি ভাবলাম সেই তো BTF বসে যাবে, কিন্তু একটু ক্লোজলি যখন নোটিস করলাম সেগুলো জায়গা মতো আসলে নেই। সোজা কথায় টিপিক্যাল মাদারবোর্ডের জন্যই এই কেসটা। ভুল করেও BTF যদি কিনে ফেলেন এট ইউর ওন রিস্ক, অ্যাটলিস্ট আমার মতে, কারণ মেজারমেন্টটা আমার কাছে মনে হয়নি যে BTF মাদারবোর্ডের জন্য বরাবর সেই কার্ডগুলো এক্সিস্ট করে। কিছুটা উপরে বা কিছুটা নিচে অ্যালাইন নাই এর সোজা কথায়। এবারে এই কেসের কুলার সাপোর্ট। আফটার মার্কেট টাওয়ার কুলার ইনস্টলের জন্য ম্যাক্স হাইট ক্লিয়ারেন্স আমার মতে 155 থেকে 57-58 এর মধ্যে থাকার পরামর্শ থাকবে। এবার সিঙ্গেল হোক বা ডুয়াল টাওয়ার। এরপর যদি অল ইন ওয়ান চান তাহলে হয় সাইডে না হলে নিচে। ম্যাক্স 360 মিলিমিটার ফর বোথ দ্য কেস, কিন্তু ভুলেও কেউ নিচে রেডিয়েটর দিয়েন না, সাইডে লাগান, সেটা বেটার। অ্যাটলিস্ট টপে গ্লাস থাকে, টপের সাপোর্ট মিসিং হুইচ ইজ অবভিয়াস। আর পেছনে 120 মিলিমিটার কুলার লাগাতে পারেন, সেটা নিয়ে চৌধুরীদের খুব একটা টেনশন নাই। এবারে এই কেসের GPU সাপোর্ট। এই কেস যারা কিনবেন হয়তো অর্থ সংকটেই কিনবেন, অবস্থার উন্নতি হলে 4090 বা বিফি সাইজের GPU বসাতে পারবেন হোপফুলি। এক্সট্রা একটা ফিচার যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই কেসের ভার্টিক্যাল সাপোর্টটা। এক্সপেনশন স্লটটা পুরোটাই একটা প্লেট, স্ক্রু খুলে ঘুরিয়ে দিলে সুন্দরভাবে ফ্রি ভার্টিক্যাল মাউন্ট হয়ে গেল আপনার, বাট বিল্ডের সাথে আরো 1000-5 টাকার। এবারে এই কেসের PSU সাপোর্ট। পাওয়ার সাপ্লাইয়ের জন্য ক্লিয়ারেন্স নিয়ে তেমন কোনো ইনফরমেশন যদি আমরা পাইনি, বাট একটা স্ট্যান্ডার্ড সাইজের ATX পাওয়ার সাপ্লাই ডেফিনেটলি ইনস্টল করতে পারবেন। 150 থেকে 160 ইভেন মোর, আপনি চাইলে একটু বড় সাইজেরও লাগাতে পারবেন, সেটা নিয়ে খুব একটা প্যারা নাই। এবারে এই কেসের IO পোর্টস। কেসের সামনে বাসার মাঝখানে পাওয়ার বাটন, একটা টাইপ C, দুটো USB 3 এবং একটা অডিও কম্বো জ্যাক রয়েছে। এত টাকায় রিসেট সুইচটা মিস কেন, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। যদিও রিসেট সুইচের কাজ মোস্টলি এখন ARGB এর ফাংশনিং এই, যদিও এই কেসের ARGB ফাংশনিং এর জন্য ওরকম একটা মাদার ফ্যান থেকে একটা ওয়্যার এসেছে, বাট দ্য থিং ইজ আপনি ওটা যদি বাটন কন্ট্রোল করতে চান তাহলে পাওয়ার বাটন দিয়ে ওটাকে ইউজ করতে হবে, এছাড়া কোনো এক্সট্রা বাটন নাই যে আপনি বাটন দিয়ে ওটা কন্ট্রোল করবেন। সো যদি পিসি অন করতে হয় পাওয়ার বাটন, আর পাওয়ার বাটন স্যাক্রিফাইস করলে ইউ নো দ্য হ্যাক্স। এবার এই কেসের এয়ার ফ্লো। কেসের সাথে আসা 7টা ফ্যানই মোলেক্স পাওয়ার্ড ARGB ফ্যান। এগুলোর জন্য একটা রিমোট আছে, রিমোট থেকে পাঠানো সিগন্যাল রিসিভের জন্য একটা মোলেক্স পাওয়ারের রিসিভার আছে। এই তেনা পেঁচানো জিনিস আমি একটু কম বুঝি। এই রিসিভার কানেকশন করা বা ফ্যানগুলোর সাথে সিঙ্কের ব্যাপারে আমার মাথা ঘুরানো অবস্থা স্বাভাবিক, কারণ মোলেক্স আগে পরে করে এই কালো অ্যাডাপ্টারটা কোথায় বসাবো, সামনে না পেছনে, কোথায় কানেকশন হবে, এটা নিয়ে একটু কনফিউশন থাকাটা খুবই স্বাভাবিক। তো কথা হচ্ছে যে সাইডে 3টা ফ্যান, বটমে 3টা আর পেছনে একটা, সবগুলোই 120 মিলিমিটারের ফ্যান। 10,000-এর কেস, কোনো রিভার্স ফ্যান নাই, এটা খুবই দুঃখজনক। অ্যাস্থেটিক্স নষ্ট করে যদি আপনি কোনো ফ্যান উল্টা করেন, অর্থাৎ রিভার্স করে দেন ইনটেকের জন্য, তাহলে 4টা ফ্যান ইনটেক করতে পারেন, 3টা এক্সস্ট থাকলো, অথবা 5টা ইনটেক 2টা এক্সস্ট, বা ভাইস ভার্সা, যেভাবে আপনার সুবিধা হয়। এর বেশি বাড়াবাড়ি না করাটাই বেটার, কজ এমনিতেই এই কেসের এয়ার ফ্লোটা বেশ ভালো পরিমাণে রেস্ট্রিক্টেড। সো যদি আপনার থার্মাল পারফরমেন্স নিয়ে একটু কনসার্ন থাকে তাহলে ডেফিনেটলি 4-3-এর বাইরে যাওয়াটা খুব একটা ফিজিবল হবে না। এরপর এই কেসের কেবল ম্যানেজমেন্ট। টপে ইন টোটাল 4টা কাট আউট, যার মধ্যে 2টা বিশাল, 2টায় আবার রাবার গ্রোমেট আসে। সাইডে মাদারবোর্ডের 24 পিন আর আদার কেবলস এর জন্য বড় 2টা হোল। বেসিক্যালি এগুলো দিয়ে কেবল বের হবে, কিন্তু রাবার গ্রোমেট এখানে নাই, আছে এর ও সাইডে, তাও আবার 3টা গ্রোমেট। সাইডে রেডিয়েটর লাগালে গ্রোমেট গুলো জিজি। নিচে আবার হোল আছে 3টা, কিন্তু গ্রোমেট 2টা। আরেকটা কই আমি জানি না কোথায় সেটা। কেসের পেছনে আবার কেবলটার জন্য কোনো হুকও নাই, আপনার জাস্ট লাগাই নিতে হবে, জটলা পাকা রাখবেন বা
টাই করে রেখে দিতে হবে। ওইভাবে ম্যানেজের স্পেশাল কোনো ফ্যাসিলিটি বা ফিচার্স আপনি ওইভাবে পাচ্ছেন না। কেসি স্পেস অনেক, কিন্তু ম্যানেজ করার জন্য ম্যানেজারিয়াল ফ্যাসিলিটিসটাও দরকার হয়, যেটা খুব একটা নাই। রাবার গ্রমেট দিয়ে হয়তো বা কিছু মেজর কেবলস আপনি হাইড করতে পারবেন, বাট পেছনেরও একটা ফ্যাসিলিটি দরকার পড়ে, পেছনের ম্যানেজমেন্টটাও অনেক ইম্পর্টেন্ট। এবারে এই কেসের থার্মাল পারফরমেন্স স্ট্রেস টেস্টের জন্য এখানে আমাদের কেস্ট বেঞ্চমার্কের সিস্টেমটাই এখানে ইউজ করা হয়েছে, যেখানে সিপিইউ হিসেবে Ryzen 7 7700, মাদারবোর্ড MSI B650 Pro MB, Corsair Vengeance DDR5 6000 MHz 16GB সিঙ্গেল একটা র্যাম স্টিক, Kimtigo 256GB NVMe, Arctic Freezer 2 240mm all-in-one cooler, Gigabyte RTX 4068GB GPU and FSP 500W PSU powering the whole rig। টেস্টিং এর সময় একটা জিনিস যেটা নোটিস করি সেটা হচ্ছে স্ট্রেস দেওয়ার পর কেসের নিচের দিকের কোনো একটা ফ্যান নয়েজ শুরু করে বেশ কিছুক্ষণ পর। স্পেসিফিক কোন ফ্যান থেকে নয়েজটা আসতেছে ওটা আসলে ফ্যানগুলো হাত দিয়ে ধরেও খুব একটা কানে বুঝতে পারি নাই। একটু চেক করে নেবেন যে আপনার ইউনিটটার ফ্যানেও সেম ইস্যু আছে কিনা, বা আপনি যদি নতুন কিনে থাকেন তাহলে অ্যাটলিস্ট ফ্যানগুলো একটু রান করে দেখার জন্য কোনো এক্সট্রা নয়েজ পাচ্ছেন কিনা বা রোটেশনে কোনো ইস্যু হচ্ছে কিনা। সো এবার রেজাল্টে চলে আসি। 15 মিনিটে স্ট্রেস টেস্টে ওপেন কেসে সিপিইউতে ম্যাক্স টেম্পারেচার ছিল 65.1 ডিগ্রি এবং জিপিইউতে ম্যাক্স টেম্পারেচার ছিল 68.2 ডিগ্রি। সেম টেস্টে ক্লোজ কেসে সিপিইউতে ম্যাক্স টেম্পারেচার ছিল 75.2 এবং জিপিইউতে ম্যাক্স টেম্পারেচার ছিল 75.4। প্রত্যেকটা ফ্যান এখানে স্টক কনফিগে ছিল। সো অ্যাজ ইউ ক্যান সি অনেক দিন পর কোন একটা কেসে এরকম ম্যাসিভ একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে ওপেন কেস আর ক্লোজ কেসে। ইউজুয়ালি আমরা বাংলাদেশের ওয়েদারে 3 থেকে 4 এট বেস্ট 5 ডিগ্রি ডিফারেন্সটাকে কনসিডার করে থাকি মোস্ট অফ দ্য কেসেস, কজ অলওয়েজ কোনো সিস্টেমই এভাবে 100% বোথ ওয়ে লোডে থাকে না। বাট আমাদের এয়ার কন্ডিশন রুমে অ্যাপ্রক্সিমেট 26 to 27 ডিগ্রি, অ্যাম্বিয়েন্ট রুম টেম্পারেচারে 65 থেকে 75 ডিগ্রি সিপিইউতে টেম্পারেচার, এটা একটুখানি ম্যাসিভ বলবো। দ্য ডিফারেন্স ইজ হিউজ। ইভেন সিমিলার কেসটা জিপিইউর ক্ষেত্রেও হয়। জিপিইউতে ওপেন কেসে আমরা যেখানে টেম্পারেচার পেয়েছিলাম 68.2, ক্লোজ কেসে সেটা গিয়ে দাঁড়ায় 75.4 ডিগ্রিতে। সো এখানেও মোরলেস 7.2 ডিগ্রির একটা ডিফারেন্স। সো এইখানেও দেখা যায় যে 3 থেকে 4 বা 5 ডিগ্রি একটা ডিফারেন্স, ইটস কনসিডারেবল অ্যাটলিস্ট টু মি। বাট এইখানে 7 ডিগ্রি হয়তো আমাদের কেসে আসছে, বাট যখন আপনার রুম হতেই পারে এয়ার কন্ডিশনড না, ওয়েল ট্রিটেড না, ওখানে ওয়েদার বুঝে এরিয়া বুঝে টেম্পারেচার তারতম্য আসতেই পারে। বাট ডিফারেন্সটা বেসিক্যালি আমার যা মনে হচ্ছে 10 থেকে 12 ডিগ্রিটা ডেফিসিট থাকবে। সো উইচ ইজ অ্যালার্মিং। প্রবাবলি ইন দ্য লং রান আপনার সিস্টেমে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। সো বি কেয়ারফুল উইথ দ্যাট। সো এবারে এই কেসের প্রোজ। এই কেসের যে ভার্টিক্যাল জিপিইউ মাউন্টিং এর যে কিট বা এক্সপেনশন স্লটটা যে ঘোরানোর যে ফ্যাসিলিটি, এটা অ্যাকচুয়ালি কুল। আপনাদেরকে আলাদা কোনো ভার্টিক্যাল কিট নিতে হচ্ছে না। যদি চিপ আউট করে কোনো একটা রাইজার কেবল ম্যানেজ করতে পারেন, দ্যাটস উইন উইন সিচুয়েশন ফর ইউ। আর কেসের মেটালের যে প্যানেলগুলো, এগুলোর থিকনেস যথেষ্ট ভালো আছে, 10,500 বা 10,000 টাকার রেঞ্জে বেশ ভালো কোয়ালিটি। আর এই ফ্রেমের সাথে উডের যে প্যানেলগুলো রয়েছে এগুলোর একটা বেশ ভালো কন্ট্রাস্ট ক্রিয়েট হয়। এর বাইরে অনেস্টলি স্পিকিং এই কেসে আমার কাছে অন্য কোনো ব্যাপার খুব একটা ভালো লাগে নাই। এবার যদি এই কেসের কনস নিয়ে আলোচনা করি তাহলে এই কেসের রাস্টি স্ক্রুজ। এই কেসের পেছনের প্যানেলটা খোলার সময় আমরা যখন দেখলাম যে এই কেসের প্রত্যেকটা স্ক্রু যেগুলো অ্যাটলিস্ট ফ্রেমের মধ্যে লাগানো প্রত্যেকটাতেই রাস্টি। আমরা যখন প্রথমবার খোলার চেষ্টা করি স্ক্রু ড্রাইভার দিয়ে, দেখলাম যে স্ক্রু জায়গায় আছে কিন্তু স্ক্রু ড্রাইভার ঘুরতেছে, স্ক্রু ঘুরতেছে না। সো খুলতে গেলে একটু প্যারা হবে যদি আপনার ইউনিটে এই রাস্টিনেসটা থাকে। আর একটা রিয়ার প্যানেল খোলার জন্য 4-5টা স্ক্রু আমার মনে হয় কিছুটা আননেসেসারি। 2টা বা 3টা অ্যাডবেস্ট হতে পারে ফর সেফটি, একটা পেছনে 2টা সামনে। বাট অ্যাপ্রক্সিমেট 4টা থেকে 5টার মতো বা 6টা এরকম এত স্ক্রু দরকার আছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। রেগুলার বেসিসে যদি আপনার এমন হয় যে আপনি কিছু কম্পোনেন্ট সোয়াপ করতে থাকেন বা পেছনে কেবল ম্যানেজমেন্ট করা বা কিছু চেঞ্জ করা, কোনো মেকানিক্যাল ড্রাইভ সোয়াপ করা, চেঞ্জ করা, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা খুবই পেইনফুল হবে আপনার জন্য। প্রত্যেকবার অনেকগুলো স্ক্রু খোলা, আবার অনেকগুলো স্ক্রু লাগানো। সো দ্য প্রসেস ইজ কোয়াইট হেক্টিক। এরপর সেকেন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এই কেসের 2টা গ্লাস, একটা বিশাল আর একটা সাইড প্যানেল। 2টা গ্লাসেরই থিকনেস মোরলেস সেম, মোরলেস বললেও ভুল হবে, অ্যাকচুয়ালি সেম। বাট এই গ্লাসের যে এজিং গুলো
রয়েছে, এজিং গুলো আনইভেন, যদিও স্মুথ এজ বাট অ্যাকচুয়ালি আনইভেন। দেখলেই মনে হবে যে আমার মতো কোনো নতুন কারিগর হয়তো বা গ্রাইন্ডার মেশিন নিয়ে বসে গেছি। গ্লাসগুলো ধরলে একটা গ্রিনিশ টিন্ট পাওয়া যায়, সো দেখে মনে হয় আমার যে এগুলো অ্যাটলিস্ট লোকাল গ্লাস হতে পারে। 10 থেকে 10,500 টাকার রেঞ্জে এরকম গ্লাস আসলে অ্যাটলিস্ট আমার কাছে অ্যাকসেপ্টেবল না। আর একটু বেটার কোয়ালিটির গ্লাস ইনশিওর করা যেত প্রবাবলি। আর গ্লাসগুলো টেম্পার্ড বলেও আমার খুব একটা মনে হয় না। গ্লাসগুলোর কোয়ালিটি আমার জাস্ট এই দুর্বল 2 আঙ্গুলের টোকাতে হয়তো ভেঙে যেতে পারে। সো বি সেফ উইথ দ্য গ্লাসেস। পরামর্শ থাকবে যখন আপনি বিল্ড করবেন বা এই কেসে কাজ করবেন, দরকার পড়লে 2টা গ্লাস খুলে নেন। তবে গ্লাস খুলতেও সাবধানে খুলবেন। এই 2টা গ্লাস খুলতে যেই টোটাল 8টা স্ক্রু খুলতে হয়, 8টা স্ক্রু খোলার সময় যদি একটুখানি এদিক সেদিক হয়ে যায়, গ্লাসেস আর জিজি। অন্যান্য উড প্যানেলওয়ালা কেসগুলো উড প্যানেল নিয়ে একটু ব্র্যান্ডিং বা মার্কেটিং করে থাকলেও এই কেসে ওই জিনিসটা নাই মোস্ট প্রবাবলি। বাট থিং ইজ উড প্যানেল যেহেতু আছে, সো প্যানেলগুলো দিলে যেহেতু 10 থেকে 11,000 টাকার একটা প্রাইস রেঞ্জে আছে, সো কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো। প্রবাবলি অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল প্যানেলই দিয়ে দিতে পারতো। কেসের টপের পেছনে যেখান থেকে একটু ফাটা বা একটু উঠে উঠে আসছে, ওইখানে আমার মনে হলো যে ভিতরে হয়তো বা হলো থাকতে পারে। বেশি চাপাচাপি করার চেষ্টা করি নাই, কজ এমন না যে এটা আমাদেরই ইউনিট, রিভিউ হওয়ার পরে এগুলো আবার রিটার্ন যায়, তারা এগুলো পরে রিসেল করতে পারবে না। সো আরেকটু এক্সপেরিমেন্ট চাইলে করা যেত। সো কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। যদি সেকেন্ড কোনো রিভিশন আসে এই কেসের, তাহলে ডেফিনেটলি হয়তো বা আমি ইম্প্রোভাইজ করবো দ্য গ্লাসেস অ্যান্ড দ্য উড প্যানেলস। যদি আপনার মেইন ইউএসপি থাকে গ্লাস, তাহলে গ্লাসে ফোকাস করেন, উড বাদ দেন। আর যদি কোনো ফাইনাল ভার্ডিক্ট দিতে হয়, তাহলে 10 থেকে 11,000 বা 12,000 টাকার রেঞ্জের যেহেতু কেস, যেহেতু ক্লিয়ারেন্স সবকিছুতেই ভালো আছে, সো আপনি মোটামুটি একটা হেভিওয়েট বিল্ড করতে পারবেন। বাট দ্য থিং ইজ, কুলিং এর জন্য যদি রেডিয়েটর ইউজ করেন, অপটিমাল একটা পজিশন হচ্ছে টপ। যেহেতু টপে মাউন্টিং ফ্যাসিলিটিটা নাই সাইডে, বাট সাইডও যে নট অলওয়েজ অপটিমাল পারফরমেন্স দেয় জিনিসটা এমন না, বেটার হয় টপে। সো কম্পোনেন্ট যেটাই চুজ করবেন এই কেসে বিল্ড করার জন্য, ভেবে চিন্তে বুঝে কিনবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ফিশ ট্যাঙ্কের রিভিউ নিয়ে, অন্য কোনো রোস্টিং নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।